আসসালামু আলাইকুম। সুপ্রভাত বন্ধুরা। তো এখানে আমি বলছিলাম যে এত বড় একটা ঝাঁপি নিয়ে বের হয়েছি ঢেঁড়স তোলার জন্য। তো ঢেঁড়স তো হয়তোবা ৫টা ৬টা হবে সেটাই আরকি বলছি। যেহেতু গতকালকে তোলা হয়েছে তো যাই হোক দেখা যাক কয়টা কি হয় চলেন। আর আমার এই বাস্তবসম্মত প্রাকৃতিক ভিডিওগুলো আপনাদের কাছে যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবেন না। আপনাদের কাছে অনুরোধ থাকলেও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে একটু গ্রো করতে সাহায্য করবেন। তো এটাই আর কি আপনাদের কাছে রিকোয়েস্ট। যাই হোক চলেন দেখি কত কি হয়। আর ওই যে সাইডটা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে এখানে একটু ঝোপের মতো ওইখানে কিন্তু একটা বড়ই গাছের চারা লাগানো হয়েছিল। এখানে একটা বড়ই গাছের ৩টা বল্লার বাসা করেছে, বল্লার চাক বলি আমরা। ওই জন্য ওইখানে কিন্তু অনেকগুলো ঢেঁড়স গাছে ঢেঁড়স হয়েছে, ওইখানটাতে যেতে পারছি না কারণ বল্লা যেহেতু আছে। তো বল্লায় ধরলে কিন্তু একসাথে অনেকগুলো এসে ধরে, তো তার জন্য একটু ভয় পাই অবশ্য। আর যার কারণে ওখানে কিন্তু হচ্ছে আর হচ্ছে গিয়ে শক্ত হয়ে যাচ্ছে, বিচি শক্ত হয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে আছে মোটামুটি, ওগুলো তুলতেও পারছি না আর খাওয়াও হচ্ছে না। তো দেখা যাক। ওই কর্নারে পাতার মধ্যে হয়েছে একটা বল্লার চাক, ওই সাইডে মেহগনি গাছে একটা আর বড়ই গাছে ৩টা। এক জায়গায় এতগুলো বল্লায় বাসা করে আপনাদের জানা থাকলে বলবেন। তো মাচার মধ্যে সিম গাছ উঠানো হচ্ছে, তো সিম গাছগুলো বেশ ভালোই হচ্ছিল। হঠাৎ করে কেমন যেন পাতাগুলো একটু বিবর্ণ হয়ে যাচ্ছে, মানে হলদেটে ভাব চলে আসছে। তো শশীর বাবা আর কি বললো সে এসে তারপরে সার দিবে, আর আমি এগুলো সার টার দিতেও ভালো পারি না। তো এই দেখেন কয়টা ঢেঁড়স পেলাম সারা ক্ষেত কুড়িয়ে। ওইদিকে আরো আছে, ওইদিকে কোনায় মেহগনি গাছের সাথে ভিমরুলের চাষ একটা ওই জায়গা আছে ৪ ৫ ৬টা ঢেঁড়স আছে, এই জায়গা আছে ২-৩টা, তুলতে পারলাম না। তাই আলু দিয়ে বাজা যাবে। ঘরে আর একটা আছে অন্ধকার। এখন তাড়াতাড়ি করে থালা বাসন ধুয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আকাশ মেঘলা, কখন জানি ঝুপ করে বৃষ্টি পড়ে বসে। তো তার জন্য বাইরের যে কাজগুলো, বাসি কাজকর্মগুলো আমি একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কারণ এখন কিন্তু প্রায় দিনই বৃষ্টি হয়। একবেলা না একবেলা বৃষ্টি হবেই হবে। হয়তো বা সকালে হয়, না হলে সকালটা ভালো গেলেও দুপুরের দিকে চলে আসে, না হলে বিকেলে হয়। এই কিন্তু বেশ কিছুদিন ধরে রেগুলার এরকম বৃষ্টি হচ্ছে, এখন না হলে তখন, তখন না হলে একটু পরে, এরকম আর কি। তো এই বৃষ্টি হয়ে কিন্তু একটা উপকার হয় আমাদের এদিকে, যেহেতু লবণ আবহাওয়া, আমরা কিন্তু সারা বছর বৃষ্টির পানি সংরক্ষণ করে রেখে দিই। গরমের সময় যখন বৃষ্টির সিজন থাকে না তখন ওই বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করি, ভাতটা খুব ভালো থাকে, একদম ঝরঝরা থাকে। আর হচ্ছে আমরা খাবার পানির জন্যও কিন্তু বৃষ্টির পানিটা সংরক্ষণ করি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা সারা বছর বৃষ্টির পানিটাই, বৃষ্টির সিজনে কিভাবে পানিটা রেখে আমরা সারা বছর সংরক্ষণ করে বৃষ্টির পানি খাই এবং বৃষ্টির পানি দিয়ে রান্নাবান্না করি। তো আমাদের এখানে কিন্তু ডিপ কল, তারপরেও আমরা বৃষ্টির পানিটাই সংরক্ষণ করি। এখানে আশেপাশে সবাই আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখি, যার যেমন পট, বালতি, গামলা সবকিছু কিন্তু আমরা ভরে রেখে দিই। কারণ এই যে আমাদের কলের পানিগুলো কিন্তু একটু আয়রন বেশি, আপনারা কল পার হয়তো দেখেই বুঝতে পারছেন যে আয়রনের কিন্তু একটা দাগ পড়ে যায়। মাঝে মাঝেই পরিষ্কার করা হয়, তারপরেও কিন্তু আবারও দাগ পড়ে যায়। কিন্তু ডিপ কলেই এই অবস্থা। তো তার জন্য ভাত কিন্তু রান্না করা যায় না কলের পানি দিয়ে গরমের সময়, আর বৃষ্টির পানি দিয়ে ভাতটা রান্না করলে অনেকটা আসান হয়, কারণ হচ্ছে ভাতটা নষ্ট হয় না এবং খুব ঝরঝরা হয়। তারপরে একটু চা করা, তারপরে খাবার পানি। তো আমাদের এই দক্ষিণাঞ্চলে কিন্তু বৃষ্টির পানিটা খুব আমরা গুরুত্বপূর্ণ সহকারে আর কি সংরক্ষণ করি সবাই। যেহেতু আমাদের লবণ আবহাওয়া, এদিকে নদীর পানি কিন্তু লবণ, খুবই লবণাক্ত। আপনারা জানেন সবাই যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল চিংড়ি মাছের জন্য বিখ্যাত। সেটা কেন জানেন? চিংড়ি মাছ এই জন্যই বেশি ভালো হয় কারণ দক্ষিণাঞ্চল হচ্ছে লবণ পানির এলাকা। তো তার জন্যই কিন্তু দক্ষিণাঞ্চল চিংড়ি মাছে বিখ্যাত। আমাদের এদিকে কিন্তু লবণ পানিতে চিংড়ি মাছটা খুবই ভালো হয়। তবে আমার পরিবারের সবাই বৃষ্টির পানি খেলেও আমি কিন্তু ডিপ কলের পানি খেতে অভ্যস্ত। তাই সকালবেলা জগটা খালি দেখে সুন্দর করে নিচে একটু পানি ছিল ধুয়ে ১ জগ পানি এনে রেখে দিব। এই ১ জগ পানি কিন্তু আমি খাবো। তো
আমার বাচ্চারা, আমার হাজবেন্ড সবাই কিন্তু বৃষ্টির পানিটা পছন্দ করেই খায় বা কেনা পানি, আর আমি ডিপ কলের পানিটাই বেশি পছন্দ করি। এই যে আমি কিন্তু পানি, বৃষ্টির পানি সব কিছু ভরে রাখছি এখানে, পট থেকে শুরু করে এই যে রঙের কৌটাগুলা, এগুলাতে সব কিন্তু পানি। হ্যাঁ, কারণ আমাদের বৃষ্টির সিজনে পানিটা সমস্যা হয় না। আর এইখানে এই যে বড় ড্রামটা এখানে নিয়ে এসে ভরে রাখছি, এটা হচ্ছে বর্ষাকালে আর হাত দেওয়া হবে না। এটা বর্ষার সিজন ফুরায় যখন যাবে তখন হচ্ছে এই পানি পুরোটা ভরে নাই, আরও 1-2 বালতি পানি এখানে ধরবে। আর সিঁড়িঘরের অবস্থা খুব খারাপ। এই যে উপরে যে টিনটা নতুন করা হয়েছে, এখানে কিন্তু টিন ছিল না, টিন উড়ে গেছিলো গত বছর, তো সেভাবেই ছিল, যার কারণে এখানে আমার রান্নার ব্যবস্থা হয়েছিল। একটা চুলা ছিল, সেগুলো কিন্তু ওই মিস্ত্রিরা পাড়ায় ভেঙে ফেলছে। তো এগুলো যে পরিষ্কার করব সে আসলে সময় পাচ্ছি না। আর আমার যেহেতু ব্যাক পেইনের একটু সমস্যা আছে, মাজায় ব্যথা, তো তার জন্য কিন্তু আমি নিজে খুব বেশি প্রেশারের কাজ একবারে করতে পারি না, আস্তে আস্তে করি, আর করলেও না অসুস্থ হয়ে যায়। আর এই যে ড্রাগন গাছের অবস্থা মোটামুটি লাস্ট যেগুলো ধরছিল তার 3টাই মনে হচ্ছে হবে। এই ফুলটা সেদিন ভেঙে দিছিলাম, দেখা যাক কি হয়। অনেক পিছলা হয়ে গেছে। তো সিঁড়িঘরের ভিতরে এই জুতাটা ছিল শশীর বাবার, তো আমি সেইটা পরেই চলে আসছি। আর ছাদের অবস্থা খুবই খারাপ, মানে পিছলা হয়ে গেছে। বন্ধুরা, এখানে একটা করসল গাছ হয়েছে, চলেন দেখাই। এই যে এটা, এই যে চুপর গাছ, রোজেলা গাছ চুপর গাছ হয়ে যায় রোজেলা গাছ। রোজেলা গাছটা কিন্তু মোটামুটি ভালোই এখন সবুজ হয়ে উঠেছে, একটু কেমন যেন হয়ে গেছিলো, তো শশীর বাবা এসে কিন্তু একটু সার দিয়ে গেছে, ঢ্যাপ সার আছে, ঢ্যাপ সারটা দিছে, এখন বেশ সবুজ হয়ে গেছে পাতা। আর এই যে আঙ্গুর গাছ, তো মাটিটা আটকে গেছিলো, পানি ধরে রাখতো সম্ভবত, আর রোদ পড়লে, বৃষ্টি হলে পানিটা ধরে রাখতো, বৃষ্টি হলে সেই পানিটা গরম হয়ে যেত, মানে গাছটা প্রায় মরে গেছিলো। এখন এই মাটিটা আর কি আগলা করে দেওয়া হয়েছে, এখন পানিটা সুন্দর, মানে ড্রেনেজ সিস্টেমটা বন্ধ হয়ে গেছিলো, সেটা এখন সুন্দরভাবে পানিটা বেরিয়ে যায় ছিদ্র থেকে, মানে নিচ থেকে ছিদ্র করা আছে। এখন কিন্তু গাছগুলাও খুব সুন্দর সতেজ হয়ে উঠেছে। এই আঙ্গুর গাছগুলো কিন্তু আমি আনতে বলছিলাম, 2টা গাছ আনা হয়েছিল, একটা ছাদে আর একটা তো নিচে লাগানো হয়েছে, তো নিচেরটা বেশ ভালো হচ্ছে, তো এটা আর কি ভালো হচ্ছিল না, এখন আবার দেখা যাক কি হয়, এখন তো বেশ ভালো মনে হচ্ছে। এই যে এইখানটাতে নতুন টিন দিয়ে ঘরটা ছাওয়ার পরে এখানে পাইপ সেট করা হয়েছে, ঠিক আছে, পাইপ সেট করা হয়েছে, মোটামুটি পুরো টিনের পানিটা কিন্তু এখান থেকে আসে। এই যে হ্যাঁ, এসে এখানে এই ড্রামটা এখানে পাতাই থাকে, যেহেতু নতুন টিন বেশি একটা ময়লা নাই পানিতে, তারপরেও এটা আমি দিয়ে রাখছি, একদম ফ্রেশ পানিটা এখান থেকে নিয়ে নিয়ে সব কিছু ভরা হয়। দেখেন এগুলো কিন্তু চন্দ্রমুখী ফুল, চন্দ্রমুখী ফুল গাছ বলে, তাই এগুলা পাথরকুচির পাতার মতো পাতা থেকে চারা বের হয়, তো ফুল হয় যে একেবারে লাস্টে অনেক বড় হয় গাছ, তার জন্য আমি কিন্তু গাছটা ফেলে দিছিলাম। এই যে গতবারের গাছটা এখানে ফুল হয়েছিল, এই কিন্তু পাতা পড়ে সারা ছাদে কোনো মাটি নেই, কিন্তু এখানে পুরো শ্যাওলার উপরেই চারা তলায় গেছে। এখন কি করব, কেউ যদি জানেন এগুলা মানে কিভাবে কি করলে আর কি গাছটা খাটো থাকবে এবং ফুলটা খাটো অবস্থায় হবে, এগুলো অনেক লম্বা হয়, লম্বা হলে পরে হচ্ছে পড়ে যায়, কাত হয়ে পড়ে যায়, অনেক সারা ছাদে ভরে গেছে এই গাছগুলো। আর ছাদেরও অবস্থা খুব খারাপ, ছাদটা পরিষ্কার করা লাগবে। আর হচ্ছে এই গাছগুলা আমরা নাটোর থাকতে আনা হয়েছিল, এটা হচ্ছে স্নেক প্লান্টের একটা ভ্যারাইটি, তো এটা কিন্তু খুব সুন্দর দেখতে, অনেক হয়েছে, অনেক মাশাল্লাহ। তো এগুলো দেখলাম বৃক্ষ মেলা বিক্রি করতেছে বেশ দামে, এক একটা চারা, এক একটা টবে, ছোট ছোট টবে। হ্যাঁ, তো চিন্তা করছি কি করব, বিজনেস শুরু করব কিনা। অনেক হয়েছে, অনেক অনেক অনেক, এই যে এখানে হয়েছে, হ্যাঁ, তারপরে এই যে
এখানটাতে হয়েছে অনেক, মানে আর বেরোইতে পারতেছে না, জায়গা পাচ্ছে না। ঠিক আছে, তো অনেকগুলো আছে। যেদিকে একটা আছে, এই যে এটা এই গাছটা হচ্ছে একদম সবার প্রথমে লাগানো ছিল। হ্যাঁ, এটা হচ্ছে মাদার প্লান্ট। এটা এই একটা গাছ থেকে এতগুলো হয়েছে। আর স্পাইডার প্লান্টের এখান থেকে কিছু চারা উঠায়নি, আমাদের গ্রামের বাড়িতে লাগানো হয়েছিল, এই জন্য এটা ফাঁকা হয়ে গেছে। তো এখন কিন্তু আবার ভিতর থেকে অনেক চারা বের হয়েছে। হ্যাঁ, এগুলো এই যে ভিতর থেকে চারা বের হয়, এই যে চারা বের হচ্ছে অনেক। ছোট 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 অনেক চারা বের হয়েছে। আর আমাদের কিন্তু এই ভিতরেই জামা কাপড় নেড়ে রাখি, বর্ষাকাল যেহেতু, এই বৃষ্টি তো এই রোদ, মানে বাইরে দিলে আবার হয়তো আধা ঘন্টা থাকে সর্বোচ্চ, আবার ভিতরে আনতে হয়, তার থেকে এখানে দিয়ে রাখি। এখানে বেশ দুই সাইডে জানালা আছে খোলামেলা। হ্যাঁ, দুই সাইডে জানালা আছে, আর উপরে যেহেতু টিন, রোদ পড়লে একদম তাপটা সরাসরি লাগে, তো এখানে থেকে শুকায় যায়, আমার অত টানাটানি করার দরকার হয় না। তো সকালে কিন্তু বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন নাস্তাও তো করতে হবে, তাই না? পেটে তো আর সচ্ছে না। হোক, এখন ঝটপট কি করা যায়, তো চাউলের গুঁড়া ছিল যেহেতু, একটু পানি গরম করে ঝটপট গুলিয়ে নিলাম। গুলিয়ে নিয়ে একটু চিতই পিঠা করছি, কারণ ফ্রিজে নারকেল কোরানো আছে আর খেজুরের একদম দানা গুড়, যেগুলো রুয়া গুড়, ওইগুলো আছে। তো নারকেল গুড় দিয়ে চিতই পিঠা খাওয়া হবে। বাচ্চারা খাবে, তো তার জন্য কিন্তু চা বিস্কুটের থেকে অনেকটা বেটার হবে এই নাস্তাটা, হেলদি হবে। তো তার জন্য চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। চলেন আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। তো আজকে একদম ভোর থেকে আমি সকালের নাস্তা কি কি করলাম সেই পর্যন্ত কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করে আসলাম। এই তো এই পিঠাটা কিন্তু একদম প্রথম পিঠা, দেখেন প্রথম পিঠাটাই কত পারফেক্ট হয়েছে। আর একটা সময় ছিল বন্ধুরা, আমি চিতই পিঠা বানাইতেই পারতাম না, যতবার চেষ্টা করতাম ততবারই নষ্ট হয়ে যেত। আর এখন আলহামদুলিল্লাহ আমি যেভাবেই তৈরি করি না কেন, কেমন যেন হয়েই যায়। যাই হোক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন বসে খেয়ে নিব। তো দুপুরে রান্নাবান্না কিন্তু একটু, যেহেতু বাজারে গেছিলাম, মেয়েরা বিরিয়ানি খাবে, বিরিয়ানি রান্না করার প্ল্যান ছিল না। তো বাজারে গিয়ে মুরগি টুরগি নিয়ে আসলাম, চাল সব কিছু বাজার করে নিয়ে এসে তারপর রান্না করছি। তো এই জন্য ক্যামেরা অন করতে পারিনি। চলেন এখন খেয়ে নিই দুপুরের খাবার। তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে, আবারও বলছি, আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।